আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আয়রন মেটাবলিজম। তো আয়রন নিয়ে পড়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, টোটাল বডিতে প্রায় অ্যা ৩ থেকে ৪ গ্রাম 3 to 4 গ্রাম পরিমাণ আয়রন থাকে। ঠিক আছে? এবং এটার রেফারেন্স থেকে রেফারেন্স লিপিড কোড। লিপিড কোড বায়োকেমিস্ট্রিতে এই নাম্বারটা লেখা আছে। যেহেতু এই রেঞ্জটা ভ্যারি করে। এনিওয়ে, তো এই যে আয়রন সেটা আমাদের বডির বিভিন্ন প্রোটিনের অংশ। যেমন উদাহরণস্বরূপ বলা যায় হেমোগ্লোবিন, তারপরে বলতে গেলে মায়োগ্লোবিন, ঠিক আছে? দেন আরো আছে যেমন সাইটোক্রোম, ঠিক আছে? এবং বিভিন্ন এনজাইমের অংশ। বিভিন্ন এনজাইম, অনেক এনজাইম আছে যেগুলোর অংশ কিন্তু আয়রন। যেমন কিনা আমরা যদি বলতে চাই ক্যাটালেস, ঠিক আছে? বিভিন্ন এনজাইমের অংশ হচ্ছে আয়রন। তো এই যে আয়রন সেটা যে আমরা গ্রহণ করি, পরবর্তী সে অ্যাবজর্ব করি, পরবর্তী রিসাইক্লিং। তাহলে আয়রন মেটাবলিজম যদি আমাকে ডিসকাস করতে হয়, আমি আজকে আয়রন মেটাবলিজম ৩টা হেডলাইনে ডিসকাস করব। ফার্স্ট অফ অল, হেডলাইন যেটা আমি দিব সেটা হচ্ছে আয়রন ইনটেক। ২ নম্বর যে হেডলাইন আমি সেটা ডিসকাস করব তা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট। আর এর পরবর্তীতে আমি যেটা ডিসকাস করব তা হচ্ছে আয়রন পরবর্তী যে আমাদের ইউসেজ, মানে আমাদের বডিতে যার যেখানে আয়রন প্রয়োজন সেটা যে ইউজ হবে সেটাকে আমি লিখছি হচ্ছে আয়রন আপটেক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আয়রন ইনটেক নিয়ে যদি আমি ডিসকাস করি শুরুতে, আয়রন ইনটেক রিলেটেড কিছু কথাবার্তা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের আজকে এখন ডিসকাস করবো আমরা আয়রন ইনটেক। আচ্ছা, তো আয়রন ইনটেক নিয়ে আমরা অনেকেই শুনে থাকি যে আমরা বডির ম্যাক্সিমাম আয়রন ফেরিক ফর্মে গ্রহণ করি, বাট এটা আসলে 100% সঠিক না। আমরা হচ্ছে আয়রন ইনটেক করি, ফেরাস ফর্মেও করি, ফেরিক ফর্মেও করি, ঠিক আছে? বাট ফেরিকটা হচ্ছে কি একটু অ্যাবান্ডেন্ট, একটু বেশি। তো ডিটেলসে যদি বলতে চাই, আমরা যে টোটাল আয়রন ইনটেক করি সেটা দুই রকমের সোর্স আছে। একটাকে আমরা বলি হচ্ছে হিম আয়রন বা হিম সোর্স, আর একটাকে আমরা বলি হচ্ছে নন হিম। ঠিক আছে? এবং এই যে হিম আয়রন বলছি আমরা, যে হিম আয়রন, এটা আমরা মূলত পাই হচ্ছে এনিমাল সোর্স থেকে, এনিমাল, যেমন দেখা যাচ্ছে লিভার, ঠিক আছে? আর নন হিমটা আমরা পাই হচ্ছে মূলত প্ল্যান্ট সোর্স থেকে, প্ল্যান্ট সোর্স যেমন সেরালস, ঠিক আছে? তারপরে হচ্ছে লেন্টিলস, হুম, তারপরে হচ্ছে মোলাসেস, এগুলো সব হচ্ছে নন হিম সোর্স। বাট এর ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে হিম আয়রনটা মূলত ফেরাস ফর্মে থাকে, আর নন হিম আয়রনটা মূলত ফেরিক ফর্মে থাকে। ঠিক আছে? এবং এই যে হিম আয়রন বলছি, এই হিম আয়রনটাকে আমরা বলি হচ্ছে আয়রনের বেটার সোর্স, আর নন হিমটাকে আমরা বলি হচ্ছে আয়রনের পুওর সোর্স। ঠিক আছে? কেন পুওর সোর্স বলি, কেন বেটার সোর্স বলি? কারণ হচ্ছে হিম আয়রন হচ্ছে ইজিলি ডাইজেস্ট হয়, বাট নন হিমটা হচ্ছে পুরলি ডাইজেস্ট হয়। ঠিক আছে? পুরলি অ্যাবজর্ব হয়। তাহলে আমরা লিখি হচ্ছে হাইলি অ্যাবজর্ব, হাইলি অ্যাবজর্ব। আর নন হিমকে আমরা লিখতে পারি হচ্ছে পুরলি অ্যাবজর্ব, বা এটাকে আমরা একটা টার্ম ইউজ করতে পারি পুওর বায়ো অ্যাভেলেবিলিটি। এই টার্মটাও ইউজ করে অনেকে, বায়ো অ্যাভেলেবিলিটি। এনিওয়ে, দ্যাটস নট দ্য ইস্যু। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা লিখবো হিম আয়রনটা যদিও হাইলি অ্যাবজর্ব, বাট হিম আয়রনটা হচ্ছে লেস অ্যাবান্ডেন্ট, আর নন হিমটাই হচ্ছে অ্যাবান্ডেন্ট। ঠিক আছে? অর্থাৎ নন হিম সোর্সটাই হচ্ছে আমরা বেশি গ্রহণ করি, যদিও এটা পোরলি অ্যাবজর্ব, বাট আমরা হচ্ছে মূলত এটাই বেশি গ্রহণ করি। এই কারণে মূলত আমরা বলি যে আমরা যে শোনা যায় যেটা যে আহ, আমরা ফেরিক ফর্মে অধিকাংশ আয়রন গ্রহণ করি, কথা কিন্তু সত্যি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ফেরিক ফর্মে আয়রনটা গ্রহণ করি। আচ্ছা, তো এখন আয়রন ইনটেকের পরে, ইনটেক করলে তো হবে না, নিশ্চয়ই এটাকে আমাদের বডিতে কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। ঠিক আছে? অ্যাবজর্ব না করলে তো কোনোভাবে সম্ভব না। তো আয়রন অ্যাবজর্পশন পড়ার আগে যদি আমি ধরি আহ, এইটা হচ্ছে আমার স্টোমাক। ঠিক আছে?
হচ্ছে আমার স্টোমাক। স্টোমাক এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন এই পার্টটাকে বলা হচ্ছে ডুওডেনাম। তো ডুওডেনামে ধরলাম আমি যে এখানে হচ্ছে আমার ডুওডেনাল লুমেন, আমি একটু কাটলাম, সেকশন করলাম, এটা হচ্ছে আমার ডুওডেনাল লুমেন। ঠিক আছে? তো এই যে লুমেন, এই লুমেন একটা সেলকে যদি আমি ম্যাগনিফাই করি, এখানে ম্যাগনিফাই করি, অর্থাৎ এন্টেরোসাইট, একটা এন্টেরোসাইটকে যদি আমি ম্যাগনিফাই করি, আমাকে এখন বুঝতে হবে যে কিভাবে সে আয়রন গুলো আমরা ইনটেক করছি। তো সাপোজ এটা হচ্ছে আমার সেই এন্টেরোসাইট। ঠিক আছে? এটা হচ্ছে আমার এন্টেরোসাইট। এবং এন্টেরোসাইটের আমরা কিছু ট্রান্সমেমব্রেন ট্রান্সমেমব্রেন প্রোটিন পাই, ট্রান্সমেমব্রেন এনজাইম পাই। ঠিক আছে? তো আমাদের বডিতে আমরা যদি হিম আয়রনটা হিম আয়রন যদি Fe2+ আকারে গ্রহণ করি, এটা অ্যাবজর্ব করা খুবই ইজি, খুবই ইজি। কারণ কি, কেন হিম আয়রন অ্যাবজর্ব করা খুবই ইজি? এর কারণ হচ্ছে আমাদের যে এই যে এন্টেরোসাইট, এন্টেরোসাইটে কিন্তু হিম, আমরা যদি বলি HCP বা হচ্ছে হিম ক্যারিয়ার প্রোটিন রয়েছে। ওকে? তো যদি আমি হিম ইনটেক করি খুব ইজিলি, সেটা কিন্তু সেটা কিন্তু অ্যাবজর্ব হয়। ওকে? তো আমি এখানে লিখছি HCP বা হিম ক্যারিয়ার প্রোটিন। এটা দিয়ে খুব ইজিলি আমাদের বডিতে হিম আয়রনটা অ্যাবজর্ব হয় আমাদের এন্টেরোসাইটে, এবং এই হিমটা পরবর্তীতে হিম অক্সিজেনেজ এনজাইমের সাহায্যে Fe2+ আকারে রিলিজ হয়ে গেল এবং অ্যাবজর্ব হয়ে গেল ইজিলি। আচ্ছা, আর কথা হচ্ছে সব তো আমরা হিম আকারে গ্রহণ করব না, আমরা কিছু তো অবশ্যই নন হিম, এবং ম্যাক্সিমামই তো নন হিম আকারে, নন হিম ফর্মে অর্থাৎ ফেরিক ফর্মে কিন্তু আমরা অ্যাবজর্ব করছি। সেটা পড়াটা আজকে আজকে আমাদের আসল উদ্দেশ্য। তো সবার আগে আমি আরো কিছু জিনিস এখানে এক্সট্রা অ্যাড করব। সেটা হচ্ছে এই সেলটাকে আমরা বলছি হচ্ছে এন্টেরোসাইট। ওকে? এই পার্টটাকে আমরা বলছি হচ্ছে এপিক্যাল সাইট, এই পার্টটাকে আমরা বলছি হচ্ছে বেসাল সাইট। ওকে? আচ্ছা, তো এপিক্যাল সাইট আর বেসাল সাইট দুটোর মধ্যে ডিফারেন্স আসলে কোন জায়গায়? ডিফারেন্স হচ্ছে ভিন্ন ক্যারিয়ার প্রোটিন। অর্থাৎ এপিক্যাল সাইটটা মূলত থাকছে কোন দিকে? এপিক্যাল সাইটটা মূলত থাকছে হচ্ছে ইন্টেস্টিনাল লুমেনের দিকে, আর বেসাল সাইটটা মূলত থাকছে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনের দিকে। ঠিক আছে? ব্লাড সার্কুলেশন। তো যেখানে আমরা ছিলাম সেখানে আমরা ব্যাক করি। আমরা এখন ফেরিক ফর্মটা কিভাবে অ্যাবজর্ব হয় সেটা দেখবো। তো মনে রাখতে হবে, ফেরিক আয়রন অ্যাবজর্ব যদি করতে হয়, ফেরিক আয়রন কোনোভাবেই আমরা ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারবো না, এটাকে আমরা ফেরাস ফর্মে অ্যাবজর্ব করতে হবে। আবারও বলছি, ফেরিক আয়রন আমরা কখনোই অ্যাবজর্ব করতে পারবো না, এটাকে আমাদের ফেরাস ফর্মে নিয়ে গিয়ে অ্যাবজর্ব করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ডিওডেনামের এন্টেরোসাইটের এপিক্যাল সারফেসে আমরা একটা মেমব্রেন, সরি, আমরা একটা এনজাইম পাই। ঠিক আছে? সেই যে এনজাইম, এটাকে বলা হচ্ছে ডিওডেনাল সাইটোক্রোম বি। আমি একটু লিখছি, এটা হচ্ছে আমাদের সেই এনজাইম। ধরা যাক এটা হচ্ছে আমাদের এনজাইম, এটার নাম হচ্ছে ডুওডেনাল সাইটোক্রোম বি। আমি একটু শর্টকাটে লিখছি, ডুওডেনাল সাইটোক্রোম বি। ঠিক আছে? এখানে যেটা হয়, এখানে হচ্ছে একটা Fe3+ অর্থাৎ ফেরিক আয়ন আসছে, এসে এখানে একটা ফেরিক আয়ন আসছে, এসে ফেরিক থেকে ফেরাস ফর্মে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার সে অবশ্যই আমাদের সেলে এন্টার করবে। কিসের মাধ্যমে এন্টার করবে? এক্ষেত্রে আমাদের বডিতে একটা স্পেশাল টাইপ অফ চ্যানেল থাকে, যে চ্যানেলটাকে আমরা বলি হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল আয়ন ট্রান্সপোর্টার 1। ঠিক আছে? তো এটা একটু লিখি, চ্যানেলটা হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1। ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1। ডাইভ্যালেন্ট বোঝাই যাচ্ছে যে আসলে এটা ফেরাসকে ইনটেক করবে, দেন আমাদের বডিতে আয়রন কিন্তু ইনটেক হয়ে গেল, অর্থাৎ আয়রন অ্যাবজর্ব কিন্তু আমাদের শেষ। ঠিক আছে? অর্থাৎ আমরা তাহলে প্রথমে শিখলাম কি,
প্রথমে শিখলাম হিম আয়রন। হিম আয়রন হচ্ছে আমাদের বডিতে খুব ইজিলি অ্যাবজর্ব হয়, কারণ আমাদের হিম ক্যারিয়ার প্রোটিন আছে। হিম ক্যারিয়ার প্রোটিন পরবর্তী হিম অক্সিজেনাস এনজাইমের সাহায্যে হিমটা ব্রেকডাউন হয়ে ইজিলি ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বাট যেটা কিনা ফেরিক ফর্মে, অর্থাৎ যেটা কিনা আমরা নন হিমটা তো ইজিলি হয় না, সেটা হচ্ছে ডুওডেনাল সাইটোক্রোম বি এটাকে ফেরিক থেকে ফেরাসে কনভার্ট করে। সেই ফেরাসটা ডায়াভ্যালাইন মেটালট্রান্সপোর্টার 1 দিয়ে অ্যাবজর্ব হচ্ছে। বাট এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে এই যে ডুওডেনাল সাইটোক্রোম বি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিটামিন সিটা খুব বেশি ভূমিকা রাখে। ডুওডেনাল সাইটোক্রোম বি কোনো কোনো বইতে এরকম নাম লেখা আছে, ভিটামিন সি পেরিরিডাক্টিস, অর্থাৎ এই নামটা আমাদের জানা উচিত। যখন কোনো কিছু অল্টারনেটিভ নাম থাকে সেটা শেখা উচিত। ভিটামিন সি পেরিরিডাক্টিস, ভিটামিন সি কেন বলা হচ্ছে? এই যে প্রসিডিউর, এখানে ভিটামিন সি একটা কোএনজাইম, আর পেরিরিডাক্টিস এখানে আসলে রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে, এই কারণে আমরা বলছি পেরিরিডাক্টিস। আচ্ছা, তো এটা হলো আমাদের আয়রন অ্যাবজর্পশন। এখন আমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমরা আয়রনটাকে অ্যাবজর্ব করে ফেললাম ফেরাস ফর্মে, এই ফেরাস ফর্মটা কিন্তু হাইলি টক্সিক। ঠিক আছে, হাইলি টক্সিক। কেন হাইলি টক্সিক? এই ফেরাস আয়নটা যেটা করে, ফেরাস আয়নটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। এই রিঅ্যাকশনটাকে আমরা বলি হচ্ছে ফেন্টনস রিঅ্যাকশন। এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে সে অনেকগুলো ফ্রি রেডিকেল তৈরি করে। এবং এই ফ্রি রেডিকেল গুলো পরবর্তীতে কিন্তু হাইলি সেলুলার ড্যামেজ ঘটাতে পারে। তাই মনে রাখতে হবে যে আয়রনের ফেরাস ফর্মটা খুবই 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 টক্সিক। তাহলে আমরা এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি ফেরাস ফর্মটাকে, যেহেতু এটা টক্সিক? আনসার হচ্ছে দুইটা। ফেরাস ফর্মকে কন্ট্রোল করার বা ফেরাস ফর্মে নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে দুইটা। একটা উপায় হতে পারে যে তাকে আমি ফেরিকে কনভার্ট করব, অথবা তাকে আমি এমন কিছুর সাথে বাইন্ড করব, কোনো ক্যারিয়ার প্রোটিন সেটা আমি বাইন্ড করব, যেন সে তার টক্সিটি দেখাতে না পারে। আবারও বলছি, যেহেতু ফেরাসটা হচ্ছে টক্সিক, তাই এটাকে যদি আমি স্টোরেজ করতে চাই, তো লেস টক্সিক, ফেরিক ফর্মটা হচ্ছে লেস টক্সিক ফর্ম, আমি তাকে ফেরিকে কনভার্ট করব, অথবা তাকে আমি কোনো ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে বাইন্ড করে দেবো বা কভার আপ করবো, যাতে সে তার রিয়াকশন দেখাতে না পারে। ঠিক আছে? তো আমাদের বডিতে যদি এখানে আমাদের আয়রন স্টোর করতে হয়, তাহলে স্টোর যদি আমি করি, এখানে আমাদের ডিএনএ এর মধ্যে এন্ট্রোসাইট, সে যেভাবে স্টোর করে, সেই প্রসিডিউরটা হলো, সে এই ফেরাসটাকে পরবর্তীতে, এই যেটা আমরা ইনটেক করলাম আইদার হিম সোর্স ও নন হিম সোর্স, সে ফেরাসটাকে সে পরবর্তী ফেরিকে কনভার্ট করে, এবং ফেরিকে কনভার্ট করার পরে সে একটা স্পেশাল টাইপ অফ বলা যায় যে ইন্ট্রাসেলুলার প্রোটিন, এই ইন্ট্রাসেলুলার প্রোটিনের নাম হচ্ছে অ্যাপোফেরিটিন। এটার নাম হচ্ছে, আমি বলছি, অ্যাপোফেরিটিন। এই অ্যাপোফেরিটিনের সাথে কিন্তু এই আয়রনটা কিন্তু বাইন্ড করে এই টোটাল কমপ্লেক্সটাকে আমরা বলি, নামটা হচ্ছে ফেরিটিন। অর্থাৎ যখন নামের সাথে অ্যাপো আছে, অ্যাপো মানে হচ্ছে উইদাউট, মানে অ্যাপো যখন থাকবে তখন বলবো যে আমরা আয়রনটা নাই। যখন অ্যাটাচড হয়ে যাচ্ছে দুইটা, তখন এটার টোটাল নাম হচ্ছে ফেরিটিন। ঠিক আছে? Fe3+ প্লাস অ্যাপোফেরিটিন ইজ ইকুয়াল টু ফেরিটিন। এবং ফেরিটিন ফর্মে সে হচ্ছে আমাদের বডিতে স্টোরেজ হয়, তাহলে আয়রন স্টোরেজ ফর্মটা হচ্ছে ফেরিটিন। ঠিক আছে? এবং আমি আসলে এখানে একটা একটা ফেরিক আয়ন দেখেছি, বাট আসলে এটা 100% কারেক্ট না। কারণ হচ্ছে এখানে আসলে স্পেস না থাকার কারণে এটা দেখাতে হচ্ছে। ফেরিটিন বলা হয় একটা ফেরিটিন মলিকিউলের মধ্যে প্রায় 4500, আবারও বলছি, একটা ফেরিটিন মলিকিউলের মধ্যে প্রায় 4500 ফেরিক আয়ন থাকতে পারে পার ফেরিটিন। ঠিক আছে? যদি আমি এখানে একটা ফেরিক আয়ন দেখিয়েছি। আচ্ছা, তো এখন সব আয়রন নিশ্চয়ই আমাদের স্টোরেজ হবে না, নিশ্চয় কিছু আয়রন আমাদের ট্রান্সপোর্ট করতে হবে, কারণ আমাদের বডিতে তো অবশ্যই আয়রন প্রয়োজন, ঠিক না? তো এটা আসলে কিভাবে হবে? তো আয়রন যদি আমাদেরকে ট্রান্সপোর্ট করতে হয়, আমাদের এন্টেরোসাইটে স্পেশাল টাইপ অফ চ্যানেল আছে। এই চ্যানেলটিকে আমরা বলছি হচ্ছে ফেরোপোর্টিন। এটার নামটা আমরা মনে রাখার চেষ্টা করব, ফেরোপোর্টিন। এই ফেরোপোর্টিন, তাহলে এই আয়রনটা যদি ধরলাম যে আমি এটা স্টোরেজ করবো না, আমি এটা স্টোর করবো। স্টোর করতে গেলে এই আয়রনটা প্রথমে আসবে, ফেরোপোর্টিন বলে একটা আমাদের চ্যানেল আছে,
ফেরোপোর্টিন চ্যানেল, এই ফেরোপোর্টিন চ্যানেল দিয়ে কিন্তু সে ইজিলি আমাদের ব্লাড সার্কুলেশন বা ব্লাড ভ্যাসেলে কিন্তু সে চলে যাবে। ঠিক আছে, তাহলে ফেরোপোর্টিন। আচ্ছা, এখন কথা হলো এখানে কিছু আবারও সেই লিমিটেশন। এই যে Fe2+ বলছেন, এখানে আমি কি বলেছিলাম, Fe2+ কি টক্সিক না? তাহলে তাকে যদি ফেরোপোর্টিতে পাঠাতে যাই নিশ্চয়ই এটা একটা বড় ঝামেলা হয়ে যাবে। তাহলে আমি কি করে তাকে পাঠাবো? এখানে এই সলিউশনটা হচ্ছে যে ফেরোপোর্টিনে ট্রান্সপোর্ট করার আগে সে সাথে সাথে ফেরোপোর্টিনে বের হবার সাথে সাথেই আমাদের সেলুলার মেমব্রেনে আরেকটা আমরা বলি হচ্ছে এনজাইম রয়েছে, এবং এই যে এনজাইম সেই এনজাইম সেই যে এনজাইম সেই এনজাইমটিকে আমরা বলি হচ্ছে কপার কন্টেনিং মেমব্রেন প্রোটিন, এটাকে আমরা বলি হচ্ছে হেপাহিস্টিন। তো আমি একটু লিখি বা আঁকার চেষ্টা করি। হেপাহিস্টিন, হেপাহিস্টিন একটু শর্টকাটে লিখি, হেপ, জাস্ট হেপ লিখি, হেপাহিস্টিন টোটালটা লিখলাম না। হেপাহিস্টিনে গিয়ে যেটা হয়, Fe2+ যে বের হলো, এই যে Fe2+ বের হলো, তা গিয়ে আবার Fe3+ হয়, পরবর্তী সে কিন্তু ব্লাড সার্কুলেশনে চলে যায়। তাহলে আবারও বলছি কিভাবে কিভাবে ট্রান্সপোর্ট হবে। Fe2+ যেটা কিনা আমরা হিম ও নন হিম সোর্স থেকে অ্যাবজর্ব করছি, তা ফেরোপোর্টিন দিয়ে বের হচ্ছে, বের হয়ে হেপাহিস্টিন মেমব্রেন প্রোটিনের মাধ্যমে আয়রন 2+ থেকে আয়রন 3+ বা ফেরিক ফর্মে কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। আমি আসলে অ্যারোটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, অ্যারোটা আমি এইখান থেকে কানেক্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই যে Fe3+ এটা কিন্তু পরবর্তীতে আমাদের ব্লাড সার্কুলেশনে চলে যাচ্ছে। এখন কিভাবে সে ব্লাড সার্কুলেশনে যাচ্ছে এবার আমাদের সেটা করতে হবে। তো এই যে Fe3+ যেখানে আমরা বলছি ব্লাড সার্কুলেশনে চলে যাবে, ধরি এটা আমাদের ব্লাড ভেসেল, assume that this is our blood vessel or blood circulation দেখাচ্ছি। তো ব্লাড ভেসেলে, আচ্ছা এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি। এই যে আমরা হেপাহিস্টিনের কথা বললাম, যে হেপাহিস্টিন কিনা Fe2+ Fe3+ বা এটা অক্সিডেশন করলো, এটার ফেরো অক্সিডেজ অ্যাক্টিভিটিস আছে, এটা যদি এন্টেরোসাইট বাদে অন্য কোনো সেল হতো, আবারও বলছি এন্টেরোসাইট বাদে অন্য কোনো সেলে এরকম ফেরো অক্সিডেজ এনজাইম গুলোকে আমরা অন্য একটা নাম দিই, অন্য নামটা হচ্ছে সেলুলোপ্লাজমিন। অর্থাৎ আমি এটা কেন বললাম যে অনেক সময় সেলুলোপ্লাজমিন শব্দটা আমরা দেখতে পাবো, তখন হয়তো আমরা জিজ্ঞেস করবো তাহলে এক জায়গায় হেপাহিস্টিন, এক জায়গায় সেলুলোপ্লাজমিন, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এটাই যে হেপাহিস্টিন বলতে আমরা বুঝি হচ্ছে এন্টেরোসাইট, আর সেলুলোপ্লাজমিন বলতে আমরা বুঝি এনি সেল আদার দেন এন্টেরোসাইট। বাট দুইটার ফাংশন কি? দুইটা হচ্ছে ফেরো অক্সিডেজ, তারা ফেরাসকে ফেরিকে কনভার্ট করবে ট্রান্সপোর্ট করার আগে, আদার দেন এন্টেরোসাইট। আচ্ছা, তো এখন এই ফেরিকটা হচ্ছে আমাদের কি ব্লাড সার্কুলেশনে চলে আসবে। ঠিক আছে, ব্লাড সার্কুলেশনে সে যে আসবে এখানেও কিছু ব্যাপার আছে। এখানে কিছু স্পেশাল টাইপ অফ ক্যারিয়ার প্রোটিন, এখানেও কিন্তু কিছু বলা যায় যে ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন কিন্তু অবশ্যই আছে। ঠিক আছে, এবং এই যে ক্যারিয়ার প্রোটিন এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন। আবারও বলছি এই ক্যারিয়ার প্রোটিন গুলোকে আমরা বলছি অ্যাপোট্রান্সফেরিন। তো জিনিসগুলো আসলে কিরকম একটু দেখি আমরা। ফর এক্সাম্পল, আচ্ছা আমি কিন্তু আগেই বলেছি যে যেখানে আমরা অ্যাপো শব্দটা পাবো, অ্যাপো মানেই হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন, অ্যাপো মানেই হচ্ছে সেখানে কিন্তু ফেরিক আয়ন নেই, অ্যাপোট্রান্সফেরিন। ঠিক আছে, এবং এই অ্যাপোট্রান্সফেরিনের সাথে ফেরিকটা বাইন্ড করছে, ফেরিকটা বাইন্ড করছে, ফেরিক, ফেরিক, এবং যখন এটা বাইন্ড করে ফেললো এই টোটাল জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফেরিন। এবং একটা ট্রান্সফেরিন মলিকিউলে কয়টা ফেরিক আয়ন থাকে? বলা হয় একটা ট্রান্সফেরিন মলিকিউলে 2টা ফেরিক আয়ন থাকে। আমরা আগে পড়েছিলাম হচ্ছে 4500 কোষার ক্ষেত্রে, কোথার ক্ষেত্রে? পেটির ক্ষেত্রে, বাট ট্রান্সফেরিনের ক্ষেত্রে আমরা বলি জাস্ট 2টা। আচ্ছা, এই অ্যাপোট্রান্সফেরিন আকারে পরবর্তীতে আমাদের বডির যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এই আয়রন গুলো চলে যায়। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের টোটাল আয়রনের, প্রথমে আমরা বললাম হচ্ছে কি অ্যাবজর্পশন, এরপর বললাম তো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট হচ্ছে প্লাজমা প্রোটিন, আমাদের প্লাজমা ট্রান্সপোর্ট প্রোটিন ট্রান্সফেরিনের সাহায্যে এটা কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এরপরে আমরা যেটা পড়বো মূলত তা হচ্ছে আমাদের আয়রনের আপটেক। ঠিক আছে, অর্থাৎ
এই যে ট্রান্সফেরিনে দিয়ে যে সে ব্লাড সার্কুলেশনে সার্কুলেট হচ্ছে, বাট এটাকে তো আমাদের সেলে ইউজ করতে হবে। তা আপটেক নিয়ে আসলে আমি ডিটেলস বলবো না, আমি জাস্ট বলবো যে আয়রন আপটেক কোথায় কোথায় হয় সেটার একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন এই ট্রান্সফেরিনটা দেখা গেল পরবর্তীতে আমাদের বোনে চলে আসলো। বোন ম্যারোতে হচ্ছে আমাদের আমরা আমরা এই টোটাল প্রসিডিউরটাকে বলি হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। রিসেপ্টর মেডিয়েটেড কেন রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বলি আমরা এই প্রসিডিউরটাকে? কারণ হচ্ছে এই এন্ডোসাইটোসিস, কেন আমরা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বলছি প্রসিডিউরটাকে? কারণ হচ্ছে এই ট্রান্সফেরিনটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের এই বোন ম্যারোতে কিন্তু ট্রান্সফেরিনের রিসেপ্টর রয়েছে, এবং এই রিসেপ্টরের মাধ্যমে পরবর্তীতে কিন্তু এই অ্যাপোট্রান্সফিন পার্টটা কিন্তু আলাদা হয়ে যায়, এবং Fe3+ যেটা অর্থাৎ ফেরিক পার্টটা সেটা কিন্তু আমাদের প্রো এরিথ্রোব্লাস্ট আপটেক করে ফেলে, এবং সেখান থেকে হিমোগ্লোবিন সিনথেসিস হয় এবং পরবর্তী আরবিসি কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোনের ক্ষেত্রে। আবার এই ট্রান্সফেরিনটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের লিভারও কিন্তু আপটেক হয়। লিভারও সেম থিং, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এখানে হচ্ছে আমাদের ফেরিকটা কি রিসিভ হবে, রিসেপ্টর আছে ফেরিক রিসেপ্টর, এবং এই ফেরিক পরবর্তীতে কিন্তু স্টোর হবে। কি ফরম্যাটে স্টোর হবে? খুবই আমাদের মনে রাখতে হবে, স্টোরেজ ফরম্যাটটা হচ্ছে আয়দার সে ট্রান্সফেরিন আকারে স্টোর, ট্রান্সফেরিন আকারে স্টোর থাকবে, অথবা সে হিমোসিডুরিন আকারে স্টোর থাকবে, হিমোসিডুরিন আকারে স্টোরেজ থাকবে, এবং এগুলো হচ্ছে আমাদের আয়রনের স্টোরেজ ফর্ম। ঠিক আছে, লিভারে সে কিন্তু স্টোর থাকে। এবং আমরা যখন একটা এনিম্যাল লিভার খাই, গরুর লিভার খাচ্ছি, তখন কিন্তু আমরা এখান থেকে হিম সোর্সটাই আসলে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে আমি সেদিকে যাব না। অথবা এই ট্রান্সফারিনটা যদি আরবিসি ওল্ড হয়ে যায়, তখন কিন্তু ম্যাক্রোফেজ এটাকে কিন্তু ব্রেকডাউন করে, এবং সেটা আসলে অনেক কমপ্লেক্স প্রসিডিওর, আমি সেখানেও যাব না, সেটা হচ্ছে আমাদের অন্যদিন অন্য একটা টপিক হয়তো বা সেটা কভার করে, জেনারেল ফিজিওলজির। হিমোগ্লোবিনটা পরবর্তীতে হিমোগ্লোবিনটা পরবর্তীতে হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে, কিংবা পরবর্তীতে সেখান থেকে যে হিম পার্টটা থাকে সেটা হেমোপক্সিনের সাথে বাইন্ড করে, দেন হচ্ছে আমরা আবার সেই আয়রনটাকে কিন্তু ব্যাক পাই। তো এই যে আমরা আয়রন পড়ছি, আয়রন Fe2+ আর Fe3+, ঠিক আছে, এটার আসলে আমাদের যে জিনিসটা এক্সট্রা, মোটামুটি আয়রন মেটাবলিজম কিন্তু শেষ, কিন্তু এক্সট্রা যদি কিছু বলি, এক্সট্রা হচ্ছে যে আমাদের বডিতে প্রতিদিন হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম পার ডে আয়রন হচ্ছে কিন্তু লস হয়। কিভাবে লস হয়? মূলত সেলুলার, আমাদের কিছু সেলুলার লস হয়। ঠিক আছে, সেলুলার লস মূলত আমরা এটাকে বলি হচ্ছে ফিকাল ফিকাল রুট দিয়ে অনেক সেলুলার লস হয়। ঠিক আছে, প্লাস যারা কিনা যারা কিনা ফিমেল আছে, ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল লস তো অবশ্যই আছে, এবং বলা হয় যে ফিমেলদের আয়রনের প্রয়োজন বা আয়রনের লস মেলদের তুলনায় 50% বেশি। তো এখানে আমরা জিনিসটা ভুল করি অনেক সময়, আমরা কি বলেছে খেয়াল করি না। আমরা খালি মনে করি যে আয়রন লস 1 থেকে 2 মিলিগ্রাম পার ডে, তাহলে বোধহয় আমরা প্রতিদিন 1 থেকে 2 মিলিগ্রাম পার ডে আয়রন নিলেই হচ্ছে। আচ্ছা তা না, আয়রন আমরা যা নেই, যা যা ইনটেক করি, তার মাত্র 10% হচ্ছে অ্যাবজর্ব হয়। তার মানে যদি আমার 1 থেকে 2 মিলিগ্রাম পার ডে লস হয় আয়রনের, অবশ্যই আমাকে অ্যারাউন্ড 10 মিলিগ্রাম পার ডে আয়রন অ্যাবজর্ব করতে হবে। অর্থাৎ অর্থাৎ আয়রন যেহেতু অনলি 10% অ্যাবজর্ব হয়, তাহলে 10 মিলিগ্রাম এর বেশি, 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম আয়রন নিলে হয়তো বা আমাদের 1 থেকে 2 মিলিগ্রাম পার ডে যে লস সেটা কম্পেনসেট হবে। আর যদি আয়রনের ডেফিসিয়েন্সি হয়, আমরা সবাই জানি আয়রন ডেফিসিয়েন্সি কি হতে পারে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, অথবা আমরা বলি হচ্ছে হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আর আয়রনের ক্ষেত্রে টক্সিটিও রয়েছে, এর কাছে ডেফিসিট ডিসঅর্ডার রয়েছে, টক্সিটিও রয়েছে। আমরা বলি যে প্রায় 40 মিলিগ্রাম পার ডে বা 45 মিলিগ্রাম পার ডে এর বেশি আয়রন নেই আমরা, তখন আমরা বলি হচ্ছে আয়রন পয়জনিং। সেটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে আয়রন পয়জনিং হয় হচ্ছে 40 মিলিগ্রাম পার ডে, এটা হচ্ছে এক্সেস লেভেল। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে 45 মিলিগ্রাম পার ডে। এই পরিমাণ আয়রন যদি কেউ নেয়, আমরা এটাকে বলি হচ্ছে আয়রন পয়জনিং, এটা হচ্ছে এক্সেসিভ এক্সেসিভ স্টেট। ঠিক আছে, পয়জনিং। তো এই গেল আমাদের টোটাল আয়রনের কাহিনী। প্রথম তো আমরা আসলে কি পড়েছে আমরা একটু রিভিউ করি বা রিক্যাপ করি। রিক্যাপ আমি শুরু থেকে করি। আয়রন প্রথমে আমরা কি পড়েছে সেগুলো আমরা আরেকবার একটু রিভিউ করার চেষ্টা করি।
প্রথমে আমরা পড়েছি যে আমাদের বডিতে 3 থেকে 4 গ্রামের মতো আয়রন থাকে, যা কিনা বিভিন্ন এনজাইমের মধ্যে বাইন্ড থাকে। এবং পরবর্তী আমি 3টা শিরোনামে 3টা হেডলাইনে আমাদের টোটাল ডিসকাশনটাকে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে আয়রন ইনটেক, তারপর আমরা পড়েছি হচ্ছে আয়রন স্টোরেজ, অ্যাবজর্পশন, এগুলো। তো আয়রন ইনটেকের ক্ষেত্রে আমরা পড়েছি যে আয়রন ইনটেকের ক্ষেত্রে পড়েছে যে আমরা সেটা হিম আকারে করতে পারি, নন হিম থেকেও করতে পারি, বাট ফেরিক ফর্মটাই কি বেশি বেশি দেখা যায় প্রচলিত। তো হিম ফর্মে হচ্ছে হিম ক্যারিয়ার প্রোটিন দিয়ে ইজিলি ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়ে যায়, বাট ফেরিক ফর্মটা ইজিলি অ্যাবজর্ব হয় না, অনেকগুলো প্রসিডিউর, অনেকগুলো ধাপ পার করতে হয়। ধাপটা কি? ডুওডেনাল সাইটোক্রোম বি বা ভিটামিন সি ফেরি রিডাক্টেজের মাধ্যমে প্রথমে সেই ফেরিকটা ফেরাসে পরিবর্তন হয় এবং সেই পরবর্তী সেই ফেরাসটা ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1 এর মাধ্যমে এন্টেরোসাইটে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এই Fe2+ বা ফেরাস সেটা কিন্তু টক্সিক, সে আইদার স্টোর হবে অথবা ট্রান্সপোর্ট হবে। যে স্টোর হয় সে ফেরিটিন আকারে স্টোর হবে, যদি সে ট্রান্সপোর্ট হয় সে ফেরোপোর্টিন দিয়ে ট্রান্সপোর্ট হবে। ফেরোপোর্টিন দিয়ে পরবর্তীতে হেপাস্টিন হেপাস্টিন ট্রান্সমেমব্রেন প্রোটিনের মাধ্যমে যে ফেরাসটা আসছে সে ফেরিক দিয়ে ফেরিক ফর্মে এসে আমাদের ব্লাড সার্কুলেশনে চলে যাবে এবং সেই ফেরিকটা অ্যাপোট্রান্সফেরিন মলিকিউলে ট্রান্সফেরিন আকারে কিন্তু বাইন্ড হবে। ঠিক আছে? ট্রান্সফেরিন আকারে বাইন্ড হবে এবং এই যে ট্রান্সফেরিন, সেই ট্রান্সফেরিন কিন্তু রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে আমাদের বডির যেখানে আয়রনটা প্রয়োজন সেখানে চলে যাবে। যেমন আমি যদি বলি বোন ম্যারো, সরি, আচ্ছা যদি বলি বোন ম্যারো তো সেটা পবিত্র ব্লাস্ট হিসেবে সে অ্যাবজর্ব হবে, কিংবা লিভার। ঠিক আছে? পরবর্তী ম্যাক্রোফেজ, এটা পরবর্তীতে এটা হচ্ছে আমাদের আয়রনের ইউজ আপটেক আমরা পড়ে ফেললাম। এবার এট লাস্ট আমি যা ডিসকাস করেছি তা হচ্ছে যে আয়রনের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, কিংবা আয়রন আমাদের প্রতিদিন বডিতে কতটুকু প্রয়োজন সেটা বলেছি, কিংবা আয়রন লস হচ্ছে, প্লাস আয়রনের টক্সিসিটি সেটাও আমরা ডিসকাস করেছি। তো এই হচ্ছে টোটাল আমাদের আয়রন মেটাবলিজম। চেষ্টা করেছি শর্টকাটে একটু বোঝাতে, এবং আশা করি সবার কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। আর মোর ডিটেইলস যদি কেউ পড়তে যায় আমি এটাকে সাজেস্ট করবো যে লিপিড কোডটা দেখতে। লিপিড কোডের মোটামুটি সবকিছু এখানে চলে এসেছে। তো আশা করি সবাই ভালো থাকবে। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।